আদি অনন্ত দুর্নীতি এই সন্দীপ ঘোষ এবং তার বাহিনী দিনের পর দিন করেছে। পরের পর থ্রেট কালচার যেটা শুরু হয়েছে, হুমকি দেওয়ার সংস্কৃতি শুরু হয়েছে, সেটা শুধু আরজি করে নয়, এই রাজ্যের বহু সরকারি হাসপাতালে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছিল। উনি যখন জয়েন করলেন সম্ভবত 2020-তে, তার আগে প্রিন্সিপাল ছিলেন ডক্টর শুদ্ধোধন বটব্যাল স্যার। ওনার সময় আরজি কর বেসিক্যালি স্বর্গ ছিল। এবার আমি নিজেও ওখানে প্রাক্তনী, ওখান থেকেই পাস আউট। তারপর হেলথ সার্ভিসে আমার সুযোগ ছিল, বাড়ির পাশের হসপিটাল, আমি সেখানে ছেড়ে এই স্বর্গে থাকার জন্য আমি কিন্তু আরজি করে জয়েন করি। কিন্তু 2020-তে যখন বটব্যাল স্যার রিজাইন করলেন আর এই প্রিন্সিপাল আসলেন, মানে এখন যিনি আজকে অ্যারেস্ট হলেন, তার যে পিরিয়ডটা, তখন এই স্বর্গটা আস্তে আস্তে নরকে পরিবর্তন হলো। কীভাবে হলো? যে আরজি করের বিভিন্ন প্রফেসর, মানে আরজি করে একটা এক্স স্টুডেন্ট অ্যালামনি আছে, তারা কেউ দেখা যাচ্ছে মানে এখান থেকেই পাস করেছে, এখানেই প্রফেসর হিসাবে অ্যাপয়েন্টি হয়েছে, এবং তাদের যথেষ্ট ভালো ইমেজ, এবং তারা স্টুডেন্টদের ভালো কন্ট্রোল করতে পারে এবং তাদের কথা শোনে। যেমন ভালো ক্লিনিশিয়ান, তেমনি ভালো পড়াতে পারেন, সব দিক থেকেই দক্ষ। এবং ইনি আসার পরে যে জিনিসটা করলেন, এই সমস্ত প্রফেসরদের রাতারাতি সরিয়ে দিলেন, মানে ট্রান্সফার নয়, মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া যাকে বলে। এবং সেটা এরকম নয় যে ক্ষমতাশালী হলে এটা করা যায়। ক্ষমতাশালী মানে কেমন কি, এনার আন্ডারে যে সমস্ত ইন্টার্ন ছিল কয়েকজন, আমার মানে নাম বলছি না তাদের, একজনকে সকালবেলা বললো ম্যাডাম আপনাকে আমি সন্ধ্যার ভেতরে ট্রান্সফার করে দেবো, এবং সন্ধ্যা লাগলো না, বিকালের ভিতরে তার ট্রান্সফার অর্ডার চলে আসলো। মানে এইরকম ক্ষমতা ছিল। আমি জানি না এই সুপ্রিম পাওয়ার কোথা থেকে আসতো। না, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির অভিযোগে, যে অভিযোগটা 21 সালে উঠেছিল। 21 সালে ওঠা প্রমাণ জমা পড়েছিল, তথ্য প্রমাণ সহ 2023-এর জুলাই মাসে। একদম 21 সালে যে অভিযোগটা উঠেছিল, সেই অভিযোগের তদন্তের জন্য সিট গঠন হয়েছিল মার্ডারটা হওয়ার পরে। আপনি ভাবুন, একজন মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি তাকে একজন লোক তিনি রিজাইন করতে চাইলেন, তাকে আবার রিইনস্টেট করে দিলেন আরেকটা হসপিটালে, তারপরে আবার তাকে পুলিশ দিয়ে ডেকে পাঠিয়েছিলেন। এটা কিন্তু 24 সালে গিয়ে। এবার আমি আপনাকে বলছি যে ধরুন আপনারা অনেকে অনেক কিছু বলছেন, আমরা সবাই উল্লসিত হচ্ছি, উল্লসিত হওয়ার জায়গা নেই, কিন্তু তৃণমূল বারবার এই যে 4 দিন কেন রাহুলদা বলছে, তৃণমূলও ঠিক এরকম ভাবে ঘন্টার হিসেব দিয়ে বলছে এতদিন দেরি হলো কেন। এই ঘটনাটা এখনই যদি সিবিআই 10টা-12টা লোককে ধরে ঢুকিয়ে দেয় জেলখানায়, তাহলে কি হবে বলুন তো? এই আন্দোলনটাই বন্ধ হয়ে যাবে। সিবিআই এর সাকসেস, সিবিআই এর ফেলিওর, এটা নির্ভর করবে কিসের উপর? কতজনকে আপনি কনভিকশন দিতে পারলেন, কতজনকে কাস্টডিতে নিলেন, এবং প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেল কামদুনির আসামির মতো, এবং সিবিআই ট্র্যাক রেকর্ড কোনো আশা জায়গায় না, পরিষ্কার বলতে হবে। না, সেটা আপনি যাই বলুন। অতএব এখানে চাপ সৃষ্টি করা হচ্ছে যে ইমিডিয়েট ধরো, কেন এত দেরি হচ্ছে? তবে এরই মধ্যে আবার উলট পুরানো দেখা গেছে। এতদিন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে হুমকি হুঁশিয়ারি দিচ্ছিলেন তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদরা। এবার কার্যত সবাইকে চমকে দিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। আরজিকর কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের আন্দোলন নতুন করে জাগিয়ে তুলেছে একটা গোটা রাজ্যকে। তাদের হার না মানা আন্দোলনের সামনে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। তাদের আন্দোলনের জেরে পুলিশ ও স্বাস্থ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের বদলাতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী। অনেকে বলছেন রাজনৈতিক দল ও ঝান্ডা বাদ দিয়েও যে কোনো দলের থেকে সফল আন্দোলন করে দেখিয়েছেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু এবার সেই জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। জুনিয়র ডাক্তাররা টানা 42 দিন ধরে কর্মবিরতি ও আন্দোলন চালিয়েছেন নিহত চিকিৎসকের বিচারের দাবিতে। অথচ বিজেপি বিধায়ক জুনিয়র ডাক্তারদের সেই দাবি দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। জুনিয়র ডাক্তারদের আমি বলবো, তাদের মুভমেন্টটা পুরো সেলফিশ মুভমেন্ট ছিল, তাদের নিজস্ব মুভমেন্ট ছিল। তারা কিন্তু অভয়ার তাদের 5টা দাবিতে একটাও কিন্তু অভয়ার দোষীদের ফাঁসি চাই সেই কথাটা উল্লেখ নেই। মূল দাবি হওয়া উচিত ছিল যে যত সময় না অভয়ার দোষীদের ফাঁসি হচ্ছে, শাস্তি হচ্ছে, তত সময় আমরা অনড় থাকব। এই 5টা দাবিটা সম্পূর্ণ আলাদা দাবি। এটা তো সবসময়ের দাবি, বেটার প্রশাসন, বেটার ফেসিলিটিস, বেটার ইনফ্রাস্ট্রাকচার। এটার দাবি তো 365 দিন যখন তখন করা যায়। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, সে রাজনীতিক লোক, এত ভালো, সে জানে কি করতে হবে না করতে হবে। কি বলবো বলুন, এটা একটা একদমই হাস্যকর বিষয়, মানে হাস্যকর ইস্যু উনি তুললেন। তার কারণ মানুষ জানে, মানুষ ন্যায় বিচার চেয়েছে অভয়ার এই নৃশংস হত্যাকাণ্ডের, এবং জুনিয়র ডাক্তাররা ঠিক সেই দাবিতে, মানে যারা প্রত্যক্ষভাবে দোষী এবং যারা পরোক্ষভাবে এই তথ্য প্রমাণ লোপাট করতে সচেষ্ট ছিল,
প্রত্যেকের শাস্তির জন্য এই ভয়ঙ্কর আন্দোলন, মানে আমাদের জীবিতকালের মধ্যে আমরা দেখিনি এরকম কোনো আন্দোলন পশ্চিমবঙ্গের বুকে হয়েছে কিনা এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ নেমে এসেছে কিনা। ফলে এটা যদি উনি বলে থাকেন, হয় উনি মানুষের মধ্যে নেই, অথবা তিনি জুনিয়র ডাক্তারদের দাবিগুলো জানেন না, অথবা ওনার কোথাও বোধহয় রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, কারণ যে তাদের পার্টি সেইভাবে ভূমিকা পালন করতে পারছে না। যাই হোক না কেন, এরকম একটা স্মরণীয় ঐতিহাসিক আন্দোলনকে এভাবে কালিমা লিপ্ত করা, এটা আমরা মেনে নিতে পারছি না। এই অশোক দিনদা বোধহয় ক্রিকেট ফিকেট খেলতেন, এখন বোধহয় রাজনীতি করছেন। অনেক রাজনৈতিক ব্যক্তি এই আন্দোলন থেকে নিজেদের স্বার্থান্বেষী ফায়দা তোলার চেষ্টা করছে এবং জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা কিন্তু এই ব্যাপারে খুব সচেতন। আমরা কোনো এরকম রাজনৈতিক ব্যক্তিত্বদের এই আন্দোলনের থেকে ফায়দা তুলতে দেওয়ার কোনো সদিচ্ছা আমাদের নেই। আর এই আন্দোলন থেকে মানুষ সরে যাচ্ছে, এটা যে বলছে বিধায়ক নাকি শেষ, তার মানে বেসিক্যালি তো মানুষের সঙ্গে কোনো কানেক্টই নেই। হি ইজ ডিসকানেক্টেড ফ্রম দ্য পিপল। এদিকে একদিকে যখন আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য, তার মধ্যেই অনুব্রত মণ্ডলের পর এবার গরু পাচার মামলায় জামিন পেলেন ব্যবসায়ী এনামুল হক। সিবিআই এর মামলায় আগেই জামিন পেয়েছিলেন, এবার ইডির করা মামলাতেও এনামুলকে জামিন দিল সুপ্রিম কোর্ট। বিএসএফ কমান্ডারকে ঘুষ দিয়ে সীমান্তে গরু পাচার চালানোর অভিযোগ ওঠে এনামুলের বিরুদ্ধে। 2020 সালের 11ই ডিসেম্বর আসানসোলে সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন এনামুল। পরে গ্রেফতার হন সিবিআই এর হাতে। প্রায় 2 বছর জেলবন্দি ছিলেন তিনি। মাঝে 2021 সালে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন এনামুল, কিন্তু তা খারিজ হয়ে যায়। গত জানুয়ারিতে তার জামিনের আবেদন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। যদিও 2022 সালের 19 ফেব্রুয়ারি ইডির হাতে গ্রেফতার হন ব্যবসায়ী এনামুল। সেই মামলায় প্রায় 2.5 বছর পরে ইডির এই মামলায় জামিন পেলেন তিনি। এদিন সুপ্রিম কোর্টে এনামুলের আইনজীবী মুকুল রোহতাগি সওয়াল করেন, ইডির করা মামলায় ইতিমধ্যেই 2 বছর 6 মাস জেলে থেকেছেন। ইডি চার্জশিট ফাইল করেছে, ট্রায়াল শুরু হবে, যেখানে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি 7 বছরের। এর আগে সিবিআইও একই মামলায় তাকে গ্রেফতার করেছিল, সেই মামলায় 13 মাস জেলে থেকেছেন। সিবিআই এর মামলায় সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে, প্রায় 4 বছর জেলে থেকেছেন এনামুল হক। এই মামলায় অন্যতম মূল অভিযুক্ত অনুব্রত মণ্ডলও জামিন পেয়েছেন। এরপর ইডির আইনজীবী বিরোধিতা করলেও দুটি বিষয়ের কথা মাথায় রেখে এনামুল হককে জামিন দেয় সুপ্রিম কোর্ট। এই তদন্ত প্রক্রিয়া মানুষের যে আস্থা আছে, বিশ্বাস আছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতি, মানুষের যে আবেগ আছে, সেটাকে আহত করেছে। আমরা প্রথম কথা তদন্তের গতি এবং এই 2 পয়সা 4 পয়সায় যারা এজেন্ট আছে তাদের নিয়ে এই দৈনন্দিন চর্চার আমরা বিরোধী। আমরা মনে করি অনেক হয়েছে, এবার আসল কাজের কাজ করো। আইনের ব্যাপার, গ্রেফতার যেমন একটা পদ্ধতি, জামিনও পদ্ধতি, এই বিষয়ে কোনো মন্তব্য করব না। 3 দিন আগে গরু পাচার মামলা জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। সোমবার রাত 9:30 নাগাদ তিহার জেল থেকে বেরিয়ে আসেন তিনি। বাবার জন্য তখন জেলের বাইরে দাঁড়িয়েছিলেন মেয়ে সুকন্যা, যিনি সপ্তাহ 2 আগেই এই মামলায় জামিনে তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন। 2023 সালের 21 মার্চ থেকে 23 সেপ্টেম্বর, 18 মাস পর তিহার জেলের বাইরে অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পরই লালমাটির জেলা জুড়ে সাজো সাজো রব। চতুর্দিকে লাগানো গেট, পোস্টার, ব্যানারে জলজল করছে তাঁর ছবি। মঙ্গলবারই তাঁর বীরভূমে ফেরার কথা। একই দিনে বীরভূমের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার গেটেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি রয়েছে অনুব্রত মণ্ডলের। তাহলে কি মঙ্গলবারই মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল? আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও কাল আসতে পারেন, তাই আমরা আশা রাখছি জেলার কর্মীদের যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা, সেটাকে নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আর জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দুজনকে আমরা বরণ করে নেব। গ্রেফতার হওয়ার আগে অবধি বীরভূমে অনুব্রত মণ্ডলের দাপট ছিল চোখে পড়ার মতো। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতে খেলা হবে। সেই অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় 2022 সালের 11ই আগস্ট গ্রেফতার করে সিবিআই। প্রথমে আসানসোল জেল, তারপর দিল্লির তিহার জেল মিলিয়ে প্রায় 2 বছর বন্দী থাকলেও বীরভূমের জেলা সভাপতির পদ থেকে অনুব্রত মণ্ডলকে সরাননি মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে বারবার অনুব্রতর পাশে থেকে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কেষ্ট বেচারা, ওর একটু নিজেরই শরীর খারাপ, একবার বকটুই হলো, সেখানে ধাক্কা দিয়েছে, প্রতি ইলেকশনে নজরবন্দি করে রেখে দেয়। কটা প্রতিবাদ করেছেন, তাতে কেষ্টকে আটকাতে পেরেছেন?
ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন? ও গুড়ে বালি, ও গুড়ে বালি। বীরভূমের এমএলএরা কারা আছেন একটু দাঁড়ান তো। বীরভূমের ব্লক প্রেসিডেন্ট কারা আছেন? আর কারা এসছে বীরভূম থেকে? বীরভূম থেকে কারা এসছেন? যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হাঁটতে জানে না, হাঁটতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, মাথায় রাখবেন। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে, এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে, তারা সব আবার খাঁচায় ঢুকে যাবে। একটা সময় ভোট এলেই বঙ্গ রাজনীতি সরগরম হয়ে উঠত অনুব্রত মণ্ডলের হুমকিতে। আমি নকুলদানা দেবো এবারে, একটা প্রচন্ড গ্রীষ্মকাল, নকুলদানার জল লাগবো। যারাই নমিনেশন ফাইল করবে তাদেরই গুড় বাতাসা দিয়ে জল দেবে, চিন্তা করার কোনো কারণ নাই। তবে গত কয়েক বছরে পাল্টেছে অনেক কিছু। 2022 সালে গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর অনুব্রত মণ্ডলকে ছাড়াই 2023-এর পঞ্চায়েত নির্বাচন ও 2024-এ লোকসভা ভোটে বীরভূমে বড় জয় পেয়েছে তৃণমূল। শুধু তাই নয়, গত লোকসভা ভোটে বীরভূম ও বোলপুর জোড়া লোকসভা কেন্দ্রেই 2019-এর চেয়ে বেশি মার্জিনে জিতেছেন তৃণমূল প্রার্থীরা। 11টি বিধানসভার সবকটিতে এগিয়ে গেছে রাজ্যের শাসক দল। অনুব্রতহীন 2023-এর পঞ্চায়েত ভোটেও বীরভূমে তৃণমূলের ফলাফল ছিল দেখার মতো। 167টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 139টিতেই জয়ী হয় তৃণমূল। 19টি পঞ্চায়েত সমিতির সবকটিই ছিল তৃণমূলের। 52টি জেলা পরিষদের 51টি দখল করে রাজ্যের শাসক দল। এই প্রেক্ষাপটে জেলায় ফিরলেন, আগের জায়গা কি ফিরে পাবেন অনুব্রত মণ্ডল? এখন মুখ্যমন্ত্রী ঠিক করবেন তার বীর না বাঘ কি সব বলে ওরা, বীর বাঘকে তার মঞ্চে রাখবেন কিনা। আগামী দিন আমরা এটাও দেখবো যে জেল কাটা আসামিরা তো মাননীয় মুখ্যমন্ত্রীর আশেপাশে ঘুরে বেড়ায়, তো অনুব্রত মণ্ডল ঘুরে বেড়াবে, অসুবিধা কি আছে? তবে অনুব্রত মণ্ডল কিন্তু জামিন পেয়েছে, ছাড়া পায়নি, কিন্তু জামিন পেয়েছে। এরপরে কেস চলবে, মামলা চলবে, তাতে অপরাধী প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা হচ্ছে ইকোনমিক অফেন্সের ক্ষেত্রে 7 বছর। গরু পাচার মামলার পাশাপাশি রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলেছিল নিয়োগ দুর্নীতির মামলা। সোমবারও নিয়োগের দাবিতে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায় কলকাতায়। আগস্ট মাসে হাইকোর্টের নির্দেশের পরও এতদিন 2016 উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন। এই পরিস্থিতিতে সোমবার পথে নামেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। আর এদিনই বিজ্ঞপ্তি দিয়ে এসএসসি জানালো 25শে সেপ্টেম্বর অর্থাৎ বুধবার প্যানেল প্রকাশ করা হবে এবং হাইকোর্টের নির্দেশ মতো প্রথম দফার কাউন্সেলিং এর তারিখও দ্রুত ঘোষণা করা হবে বলে জানালো এসএসসি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত 28শে আগস্ট এসএসসি কে জানিয়েছিল 1 মাসের মধ্যে 14,000-এর বেশি শূন্য পদে নিয়োগের জন্য নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে। এই আবহে মেধা তালিকা প্রকাশের দাবিতে সোমবার এসএসসি ভবন অভিযানে নামে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা। তারা করুণাময়ী মেট্রো স্টেশনে পৌঁছতেই আটকায় পুলিশ। কয়েকজনকে করুণাময়ীতে আটকে দিলেও বাকি চাকরি প্রার্থীরা আচার্য সদনের সামনে অবস্থানে বসে পড়েন। চাকরি প্রার্থীদের রাস্তা থেকে টেনে হিঁচড়ে তোলে পুলিশ। রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান চাকরি প্রার্থীরা। তাদের ধাক্কা মেরে সরায় পুলিশ।
ফের আচার্য সদন অর্থাৎ এসএসসি সদর দপ্তরের সামনে থেকে চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে এবং পুলিশ কর্মী বিরাট বিধাননগর কমিশনারেটের বিরাট পুলিশ বাহিনী মোতায়েন ছিল। তারা কিন্তু যারা আচার্য সদনের সামনে চাকরির দাবিতে টেট পরীক্ষার্থী, যারা আপার প্রাইমারি টেট পাস যারা চাকরি প্রার্থী তারা কিন্তু করুণাময়ী থেকে মিছিল করে এসে আচার্য সদনের সামনে বসে পড়ে। গুলি চালিয়ে মেরে দিক সবাইকে, আমি মুখ্যমন্ত্রীকে এই কথা জিজ্ঞাসা করছি, গুলি চালিয়ে মেরে দিক আমাদের সবাইকে, তাহলে তো শেষ হয়ে যায় আপনার। ওদেরকে গ্রেফতার করুন, আমাদের কেন? আমরা বোমা আনি। পাঁজা কোলা করে একে একে চাকরি প্রার্থীদের রাস্তা থেকে সরিয়ে গাড়িতে তোলে পুলিশ। চাকরি প্রার্থীদের এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে সল্টলেক করুণাময়ীতে এবং যে চিত্র দেখা যাচ্ছে বিশাল সংখ্যক পুলিশ তারা কিন্তু তাদেরকে প্রথমত বাধা দেয় এবং তারা সেই বাধা অতিক্রম করে যাওয়ার চেষ্টা করলে তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি। বিশেষ সংখ্যক পুলিশ তারা কিন্তু রীতিমতো ধরপাকড় করে। ইতিমধ্যেই যে চিত্র দেখা যাচ্ছে পুলিশের বিশাল বাহিনী রয়েছে, তারা কিন্তু প্রথমত বাধা দেয় এসএসসি অফিসে যাওয়ার জন্য, পরবর্তী ক্ষেত্রে তাদেরকে আটক করা হয়েছে এবং কোথাও বা চ্যাংদোলা করে কোথাও জোর করে এই চাকরি প্রার্থীদেরকে সেই বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে থানার উদ্দেশ্যে। আমরা আর থাকতে পারছি না, আমরা বাড়িতে বৃদ্ধা মাকে রেখে এখানে পড়ে আছি, আমাদের বাড়িতে ইনকাম করার লোক নেই, আমরা এই চাকরিটার জন্য পড়ে আছি এখানে, আমাদের মেরে ফেলে দিন এই 3 দিন বোনার থেকে। উত্তেজনার মাঝে অসুস্থ হয়ে পড়েন এক চাকরি প্রার্থী। আজিকরের ঘটনাকে কেন্দ্র করে যে জনপ্লাবন আমরা রাস্তায় দেখেছিলাম তাতে এই সরকার অসহায় বোধ করছে। সেই আন্দোলনে তাদের লাঠিচার্জ করবার ইচ্ছা থাকলেও করতে পারেনি, জুনিয়র ডাক্তারদের ওপরেও করতে পারেনি। তো আজকে সেই প্রতিক্রিয়া, সেই অবদমিত ক্রোধ থেকে আজকে চাকরি প্রার্থী যাদের জীবন যৌবন নষ্ট করেছে তৃণমূল, যাদের জীবন থেকে 8 বছর চুরি করে নিয়েছে তৃণমূল, তারা আজকে আন্দোলন করছে তাদের ন্যায্য পাওনার ভিত্তিতে। আজকে তাদের উপরে এই বর্বরচিত নৃশংস আক্রমণ প্রমাণ করলো যে এই সরকারটা একটা প্রতিহিংসা পরায়ণ সরকার। দীর্ঘদিন ধরে এই চাকরি প্রার্থীরা যারা যোগ্য, উপযুক্ত, যারা বঞ্চিত এবং আজকে আপার প্রাইমারি, মমতা ব্যানার্জি দীর্ঘদিন বলেছেন যে কোর্টের জন্য, সিপিএমের জন্য নিয়োগ করতে পারছে না, কোনো কোর্টে বাধা নেই। আর তারা যতবার যাচ্ছে কখনো পুলিশ কামড়াচ্ছে, তো কখনো ধরে টানা হিসা করছে, কখনো লাঠি পেটাচ্ছে। আপনার ভাষাতে নির্মমভাবে আজকে করুণাময়ীতে এবং সল্টলেকে করেছে। কেন? এটা সম্পূর্ণ শিক্ষা প্রশাসনের বিষয়। মাননীয় শিক্ষামন্ত্রী তিনি অত্যন্ত সংবেদনশীল মন নিয়ে এই চাকরি প্রার্থীদের বিষয়গুলো দেখছেন। মাননীয় মুখ্যমন্ত্রী যা যা বলার নির্দেশ দিয়েছেন, শিক্ষা প্রশাসন গোটা বিষয়টা দেখছে। বেশ কিছু ক্ষেত্রে আইনি জট রয়েছে, বেশ কিছু ক্ষেত্রে আইনি জট উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করে দেওয়া হয়েছে যাতে অনেকে সাফার করেন এবং এই জটগুলো থাকে। রাজনীতি করার জন্য কিছু আইনি জট তৈরি করা হয়েছে, ফলে এগুলো চেষ্টা হচ্ছে আইনিভাবেই এর মসৃণতা নিয়ে আসার। অবশেষে এদিনই এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানায় বুধবার মেধা তালিকা প্রকাশ করা হবে। যদিও চাকরি প্রার্থীদের দাবি শুধু মেধা তালিকা প্রকাশ করলে হবে না, নিয়োগ প্রক্রিয়াও শীঘ্র শুরু করতে হবে। বিশ্বনাথ, প্রশ্ন খুব পরিষ্কার, আদি অনন্তকাল ধরে এই প্রতিবাদ এবং এই একই, কখনো ডিএর প্রতিবাদ, কখনো শিক্ষা দুর্নীতি, আমি বলছি কলকাতার রাজপথে একটার পর একটা প্রতিবাদ, কি এদের এই ভবিষ্যতের চেহারাটা পাল্টাতে পারবে? দেখুন, পাল্টাবেটা কোথার থেকে? ধরুন এই মুহূর্তে সিবিআই তদন্ত চলছে, ইডির তদন্ত চলছে, প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে সেগুলো উঠে আসছে, বিচারকরা একের পর এক রায় দিচ্ছে, তারপরেও চাকরি চোর যারা তারা সক্রিয়। মানে আজকে ভাবা যায় যে 22-এর যে টেট সেদিন হলো, সেই টেটে কুন্তলের মানে বাড়িতে যে পাওয়া গেছে যে ওয়েমার শিট, সেই ওয়েমার শিট কারা দিয়ে আসলো? 189টা ওয়েমার শিট তার বাড়িতে কে পৌঁছে দিল? কেন পৌঁছে দিল? কি উদ্দেশ্যে পৌঁছে নিল? তার মানে চাকরি চোররা কিন্তু সক্রিয়। চাকরি চোররা সক্রিয় হবেও না বা কি? আমি বারবার যে প্রশ্নটা তুলেছি আপনার স্টুডিওতে, যে পলিটিক্যাল উইল কিন্তু একটা বিরাট বিষয়। যখন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে, পার্থদা কি এমন করেছে এই প্রশ্নটা তোলা হয়েছে। মনে হচ্ছে কোনো একটা জায়গায় যারা আশ্রয় প্রশ্রয় পাচ্ছে
তারা তো সাহসী থেকে যাচ্ছে। অর্থাৎ রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শেষ পর্যন্ত কিন্তু একটা রাজনৈতিক দল তার নিচের তলার যে কর্মী সমর্থক যারা আছেন, যারা এই সমস্ত কুচক্রের সাথে যুক্ত, সবাই নিশ্চয়ই নয়, কিন্তু কঠোর বার্তাটা না থাকাটা কিন্তু আমি বলছি যে সিস্টেমটাকে পারসিস্ট করছে, বারবার একই জায়গায় রেখে দিচ্ছে। এটা এক। দ্বিতীয় যেটা জায়গা, ভয়ের জায়গা, সেটা হলো যে রাজনৈতিক মানে সদিচ্ছা না থাকার জন্য আপনি কিন্তু চাকরি প্রার্থীদের দাবি দাবাগুলোকে অ্যাড্রেস করতে পারছেন না। উল্টো আপনি কি করছেন, যে যারা অসৎ উপায়ে চাকরি পেয়েছিল তাদের জন্য অতিরিক্ত পদ তৈরি করছেন, ক্যাবিনেটের সিদ্ধান্ত নিচ্ছেন, যেটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি যে যারা মানে সাদা খাতা দিয়ে চাকরি পেলো, টাকার বিনিময়ে চাকরি পেলো, তাদেরকে শিক্ষা ব্যবস্থা রেখে আপনি কি বার্তা দিতে চাইছেন, কি বার্তা দিতে চাইছেন এবং কি ভবিষ্যৎ তৈরি করতে চাইছেন? তার মানে আপনি নিয়োগ প্রক্রিয়া, যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবেন, সেখানেও কিন্তু আপনি একটা পলিটিক্যাল উইল, স্বচ্ছ পলিটিক্যাল উইল রাখতে পারছেন না। আমি দুটো কথার উত্তর দিই বিশ্বনাথ থেকে। প্রথম কথা হচ্ছে বার্তার কথা বলছেন, এর চেয়ে কি বেশি বার্তা দেওয়া যায় আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন কথাটা বলতে বাকি রেখেছে। তবে বিশ্বনাথ, আমার একজন বিশ্লেষক হিসেবে আপনার কাছে একটা জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে আচ্ছা এরকম কি হতে পারে না, ধরুন এরকম তো হতে পারে যে অর্পিতা দেবী তিনি পার্থ চট্টোপাধ্যায়ের সাথে তার ঘনিষ্ঠতাকে ব্যবহার করে তিনি রাস্তাঘাট থেকে লোকজনদের থেকে টাকা তুলে তিনি নিজের কাছে জমিয়েছেন, এটা একটা প্রথম অপশন। আচ্ছা এই সন্দেহটা থাকা সত্ত্বেও যে টাকাটা পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে পাওয়া যায়নি, অর্পিতা দেবীর বাড়ি থেকে পাওয়া গেছে, যিনি শুধুমাত্র তার সঙ্গে ঘনিষ্ঠা বলে পরিচিত, তারপরেও কিন্তু পলিটিক্যাল পার্টি হিসেবে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী আমরা এই বেনিফিট অফ ডাউটটা সাধারণ মানুষকে দিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পলিটিক্যাল এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক অ্যাকশন নিয়েছেন। বাংশু একটা কথা বললেও যে আর কি বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে আর কি বলতে পারেন যা আমরা বলতে পারবো না, সেটা তিনিই জানেন। কিন্তু তিনি কি বলেছেন, তিনি ভরা সভাতে দাঁড়িয়ে বললেন, ধরো কারোর কাছে যদি চাকরি দেওয়ার ক্ষমতা থাকে, সে 100টা চাকরির মধ্যে 10টা তো নিজের লোকেদের দিতেই পারে, এর মধ্যে কি অন্যায়টা আছে বলুন? এই কথা যদি বলে থাকেন, মানে এদের মনে হচ্ছে হরিঘোষের গোয়াল, হরিদাসের বুলবুল বাজা, আমি খাস্তা তাজা খেতে মজা, কারণ বাবার সম্পত্তি নাকি সরকারি চাকরি, যে কারুর হাতে 10টা দেওয়ার মতন ক্ষমতা আছে। দেবজিদা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যে চাকরি দিতে পারেন কথা বলেছেন, এটা আমরা পশ্চিমবঙ্গের যে এতদিন সরকারি চাকরির কথা বলেছেন ভাই, পার্থ চ্যাটার্জির দাঁড়াও না, তোমারটা শুনেছি, শোনো একটু শোনো, এই তো গণতন্ত্র রাখো। আমি বলছি আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হয়েছে। আরে দাঁড়াও দাদা, তোমারটা দেওয়া আছে, তোমার উত্তর জাস্টিফাই করে নি। আচ্ছা শুনুন, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, যদি আমি সরকারি চাকরির কথা তুমি বলছো, তো পশ্চিমবঙ্গের মাটিতে সরকারি চাকরি যেভাবে ইতিহাসে গত 40 বছরের ইতিহাস, সেটার কথা মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করে বলেছে যে এরকম হয়ে এসেছে। না না, বলো প্রথম কথা। তা বলেননি, আমি আবারও কথা, দ্বিতীয় কথা, আবারও তুমি আবারও তুমি 2 নম্বর কথা হচ্ছে সুমনদা ডিজন কার বলেছেন, অনেক আরে পার্থকে নিয়ে অনেক চেঁচামেচি, তুমি লিখে রাখো, বলো বাজে কাজ হয়েছে। আপনি বললেন ডিজন করার কথা, একদম পার্থ চট্টোপাধ্যায় নিজে ডিজন করেননি, ওই জায়গা থেকেই যে খটকা লেগেছিল তার উপরেই কিন্তু আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত। একদিকে নিয়োগের দাবিতে চোখের জল ফেলছেন চাকরি প্রার্থীরা, অন্যদিকে বানভাসী পরিস্থিতিতে ভিটে হারিয়ে চোখের জল ফেলছে গ্রামের মানুষ। আর এই পরিস্থিতিতে ডিভিসি নিয়ে চলছে রাজনীতির দড়ি টানাটানিও। गैजिंग नहीं करता, वो अभी बेचने का कोशिश कर रहा है कोई प्राइवेट सेक्टर को, ऐसा ही चल रहा है, इसलिए बंद हो गया है कि वो प्राइवेट को दे रहा है। কংসাবতীর জল ছেড়েছে মমতা ব্যানার্জি, আর গত 22 সাল থেকে কোনো বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। সোমবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠকের পরে দুর্গাপুর ব্যারেজে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী, তারপরেই জল ছাড়া নিয়ে ফের সরব হন তিনি। আমি দুর্গাপুর ব্যারেজের কাছে দেখছি ডিভিসি জলের স্রোত এখনো বইছে, আরো কাকে কাকে ডোবাবে আমি জানি না, এবং এই 2-3 দিন আরো বৃষ্টি হবে, তার মধ্যেও যদি তারা তাদের জল আবার ছাড়ে, তাহলে তো যে অঞ্চলগুলোতে জল নামতে শুরু করেছিল সেগুলো আবার বাড়তেও পারে। যদি বাঁধের উপরে ওভারফ্লো জল হতো তাহলে ডিবিসির জল হতো। বাঁধ ভেঙেছে পুরসুড়াতে 4 জায়গায়, খানাকুলে 7 জায়গায়, উদয়নারায়ণপুরের 5 জায়গায়, আমতার 3 জায়গায়, পাঁশকুড়ার 6 জায়গায়, ঘাটালের 15-এর বেশি জায়গায়
বাঁধ ভেঙেছে। ইতিমধ্যে ডিভিসি ইস্যুতে চাপানুতোর নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। পশ্চিমবঙ্গের প্রতিনিধিকে জানিয়ে জল ছাড়ার যে দাবি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক করেছিল তা উড়িয়ে শনিবার প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বার চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দেন, বন্যা নিয়ন্ত্রণে অসহযোগিতা এবং পশ্চিমবঙ্গকে লাগাতার অসম্মান করার প্রতিবাদে আমরা ডিভিআরআরসি থেকে আমাদের প্রতিনিধিকে প্রত্যাহার করে নিচ্ছি। আর এরপরই ডিভিসির চেয়ারম্যানকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসু। অন্যদিকে ডিভিআরআরসি থেকে পদত্যাগ করেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মুখ্য ইঞ্জিনিয়ার। ডিভিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইথড্র করছি, আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। 2 হচ্ছে আমাদের 2জন মেম্বার ছিল কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না। পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু বোস ছিলেন, তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর ফ্রম ডিভিসি। আর 2 হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তিনিও রিজাইন করে দিয়েছেন। কারণ এটা বারবার বলে যখন কাজ হয় না তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয়। বাংলার এই বঞ্চনা আমরা মানব না, আমরা মানব না, এর মানব না। প্রতিবাদ করে বেরিয়ে আসাটা আমি বলবো যে কখনো সুরাহার পথ হতে পারে না। ডিভিসি যদি জল ছাড়ে, সেই জলে বন্যা হচ্ছে যে কারণের জন্য ডাউনস্ট্রিমে, তার একটা বড় কারণ হচ্ছে ডাউনস্ট্রিমে যে নদী নালা যারা আছে, বিশেষত দামোদরের সাথে ইন্টিগ্রেটেড নদী যেগুলো আছে, সবগুলোর ধারণ ক্ষমতা করছে ওভার দ্য ইয়ার্স। তাহলে প্রশ্নটা হচ্ছে এখানে যে যারা রাজ্যের প্রতিনিধিত্ব করছেন ডিভিসির বোর্ডে, সারা বছর ধরে তারা কোন কাজটা করছেন? অর্থাৎ চর্চার মধ্যে কি এটা ছিল? কারণ ডিভিসির যে রেগুলেটরি বোর্ড আছে সেখানে এটাই চর্চা হওয়া উচিত যে ডাউনস্ট্রিমে ধারণ ক্ষমতার ভিত্তিতে সেফ তাহলে কত ডিসচার্জ হচ্ছে আমরা অ্যালাউ করতে পারি যাতে বন্যা হবে না। ফলে আসলে দুটোর ধারণ ক্ষমতাই কমছে উত্তরোত্তর, যে বাঁধের ধারণ ক্ষমতাও কমছে, সিলটেশন হচ্ছে, নদীর ধারণ ক্ষমতাও কমছে। অথচ সরকার, নাইদার কেন্দ্রের সরকার অথবা রাজ্যের সরকার, তারা এই ধারণ ক্ষমতাটাকে উন্নত করা, বাড়ানোর কোনো প্রয়াস নিচ্ছে না। একদিকে ডিভিসি নিয়ে টানাপোড়েন, অন্যদিকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে চর্চা। রবিবার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে শুভেন্দু অধিকারীকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন তৃণমূল সাংসদ দেব। তাই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা। চলো তুমিও করো আমিও করি, অধিকারী ব্রাদার্সই হোক ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগটা নেওয়া। এটা তো কোনো ক্রিকেট ম্যাচ হচ্ছে না, কে একটা শুভেন্দু অধিকারী ভার্সেস দীপক অধিকারী, এটা তো সেটা নয়, এটা তো একই ভাই, মানে মানুষের জন্য। তো এইটা আমি চাই অধিকারী ব্রাদার্স মিলেই যদি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি উদ্যোগ নেয়। আমি তো উদ্যোগ নিয়ে নিচ্ছি আমাদের রাজ্য সরকার থেকে। এটা করার কথা ছিল ব্যানার্জি কোম্পানির, অধিকারী ব্রাদার্সের নয়। ব্যানার্জি কোম্পানি, দীপক অধিকারী যিনি মালিক, মমতা ব্যানার্জি আর তার ভাইপোর করার কথা। ব্যানার্জি কোম্পানির করার কথা, অধিকারী ব্রাদার্সের করার কথা নয়। ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি মমতা ব্যানার্জির জন্য আর আগের সিপিএম এর জন্য। আমাদের বিধায়ক প্রথম দিন থেকে লেগে আছেন। আমরা 15,000 করে লোককে খাইয়েছি। নির্লজ্জের মতো কালো জলের ট্যাঙ্কিতে, ওই জলগুলো পচা জল না ভালো জল জানি না, তাতে মমতা ব্যানার্জির ছবির ব্যানার টাঙাতে হয়েছে। আমরা ফ্লাড শেল্টার অনেকগুলো তৈরি করেছি কিন্তু তাতেও বাঁধ মানছে না, বাঁধ ভাঙছে। জলের পর জলের প্লাবনে সব জেলায় যেখানে যেখানে বন্যা হয়েছে আমরা সাধ্যমতো ড্রাই প্যাকেট করে দিচ্ছি। সোমবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠকে সরকারি আধিকারিকদের আরো বেশি করে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আমল থেকে শুনে আসছি যে না জানিয়ে জল ছাড়া, অথচ ডিভিসি অফিসিয়ালি সবসময় বলে যে প্রতিনিধি দল অবধি থাকে, রাজ্যের প্রতিনিধি অবধি থাকে যে কত কিউসেক জল ছাড়া হবে। সায়েন্টিফিক না ম্যানমেড। না না না, তখন উনি বিরোধী, রাজ্যে কিন্তু অন্য সরকার। তখন দোষ হচ্ছে রাজ্য সরকারের উপর, এখন দোষ হচ্ছে কেন্দ্র সরকারের উপর। নাটকগুলো বন্ধ করতে পারে। ঘাটাল মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্ট করতে পারে। আসবো তার কারণ এখনকার নয়, সেই 49 সাল থেকে ঘাটার মাস্টার প্ল্যান এবং তারপরে এই 2024-এ লোকসভা নির্বাচন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রায় সেই ইস্যুতে লড়া হলো। সাংসদ দেব তিনি আর দাঁড়াবেন না, তাকে প্রতিশ্রুতি দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে যে ঘাটাল মাস্টার প্ল্যান করা হয়ে যাবে। আমরা প্রত্যেকে জানি এই বছরই লোকসভা ভোট হয়েছে, প্ল্যান শেষ হবে কেউ মনে করছে না, কিন্তু কাজ শুরু হয়েছে কি? সব থেকে বড় এখানে প্রশ্ন আসলে ঘাটালের জল ছবিটা কিন্তু জ্ঞানে পাল্টালো না।
রাজস্বী, কেন একটা ফেডারেল স্ট্রাকচারে ডিভিসি না বলে জল ছেড়েছে? এত কিউসেক ছাড়ার উচিত নয়। ডিভিসি কেন রাজ্য সরকারকে প্রপারলি কমিউনিকেট করে তার প্রেস রিলিজ দিয়ে কেন এই পদক্ষেপটা হবে না? বছরের পর বছর রাজ্য সরকার, আমি রিপিট করছি, যে বামফ্রন্ট আমলেও যে ডিভিসি না বলে জল ছেড়েছে, কেন এটা হবে? আর তুমি এই মুহূর্তে লাইভে ধরো, তারা বলবেন যে না, আমরা প্রথম কথা অফিসিয়ালি জানানো হয়েছে, 2 হচ্ছে সেই মিটিংয়ে রাজ্যের প্রতিনিধি ছিল, তারপর সিদ্ধান্ত হয়েছে। কি সুমনদা, তুমি মনে করো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন এটা বাস্তব কথা, এটা সত্যি কথা? এটা কোনো প্রসেসের মধ্যেই নেই। পরিষ্কারভাবে রাজ্য সরকারের 2011 সালের আগে অবধি এই বাইট একাধিক, আমি আর্কাইভ থেকে তোমায় দেখিয়ে দেব। তখন দোষারোপটা কাকে করতেন? তখন করতেন সিপিএম না, সিপিএমকে করতেন। তো তখন রাজ্য সরকার সিপিএম চালাতো, সিপিএমকে দোষ। তাহলে এখন তাহলে পরে ওই লজিকটাকেই যদি আমাকে মানতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলতেন 2011-র আগে, তাহলে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্য সরকার চালাচ্ছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক কথা বলবেন আজকে দাঁড়িয়ে রাজশ্রীরা বলছে না, এটা সম্পূর্ণ রাজনৈতিক। এবং এরা ঘোলাজল রাজবঙ্গ যত বাংলা ডুববে ততদের সুবিধা, বাংলা ডুববে আপনাদের জন্য। এটাই তো সমস্যা, বাংলাকে ডোবানোর চক্রান্ত পরিকল্পনা দিয়ে দিয়েছে, পাস করিয়ে দিয়েছে। এটা মানুষের সাথে 2022-এ ঢাকার মাস্টার কোন রাজনৈতিক অভিযোগ নেই, পাস হয়ে গেছে। আপনারা এখানে কোন রাজনৈতিক অভিযোগ নেই। এই তরজার মধ্যে কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রক ভারত সরকারের, তারা জানিয়েছে যে এটা একেবারে সহমতের ভিত্তিতে ঠিক হয়েছিল এবং সেই বৈঠকে রাজ্য সরকারের প্রতিনিধি ছিল। হোম টু বিলিভ? আমি 3টে কথা খুব সংক্ষেপে বলছি। প্রথম কথা হচ্ছে, বন্যা পশ্চিমবাংলায় 100% ম্যানমেড। যখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের মন্ত্রী থাকবেন তখন ম্যানগুলো সব রাইটার্স বিল্ডিংয়ে থাকে, আর যখন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন তখন ম্যানগুলো সমস্ত দিল্লিতে থাকে। কেমন? এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি বলছি এখানে ডিভিসির জল ছাড়ার কথা উনি বলছেন না, ওনার বাইকটা ভালো করে শোনো, বলে ঝাড়খণ্ড জল ছাড়ছে। ঝাড়খণ্ড গভর্নমেন্টের পিতৃপুরুষের ক্ষমতা নেই ইচ্ছে মতো জল ছাড়ার। এমন নয় যে ডিভিসির চাবিগুলো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পকেটে থাকে, উনি রাত্রিবেলা গিয়ে লুকিয়ে লুকিয়ে চাবিগুলো খুলে দিয়ে আসেন। ছেলে মানুষের মতো কথা এগুলো। 3 নম্বর কথা হচ্ছে, আমি বলছি উনি যে বলছেন, আপনাকে কে এটা বলার অধিকার দিয়েছে ডিভিসি থেকে বেরিয়ে আসবেন? আমাদের রঘুনাথপুর প্ল্যান্ট বন্ধ হয়ে, মানে পাওয়ার স্টেশন বন্ধ হয়ে যাবে, মাইথন বন্ধ হয়ে যাবে, দুর্গাপুর বন্ধ হয়ে যাবে, 5000 মেগাওয়াট বিদ্যুৎ আসে আমাদের রাজ্যে ডিভিসি থেকে। ওগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির রান্নাঘর থেকে আসবে সামনের বছর থেকে? এগুলো ইয়ার কি কথা? একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, হু হ্যাজ গিভেন ইউ দিস রাইট যে আপনি একটা রাজ্য থেকে একটা রাজ্যকে আলাদা করবেন? আপনি ভারতের মানচিত্রকে ভাগ করছেন। পশ্চিমবঙ্গের 7 থেকে 8টা জেলার মেজর বিদ্যুৎটা আসে ডিভিসির থেকে। বলছেন আপনি পশ্চিমবঙ্গের মানুষের মতামত নিয়েছেন? আপনার ইলেকশন ম্যানিফেস্টোয় ছিল যে যদি ডিভিসি জল ছাড়ে তাহলে ডিভিসি থেকে সম্পর্ক ছিন্ন করা হবে। কে আপনাকে অধিকার দিয়েছে এটা বলার? কে অধিকার দিয়েছে আপনাকে? এবং আমি একটা কথা বলি সুমন দা, যেগুলো আলোচনা হয়ে গেছে আমি সেগুলো রিপিট করতে চাই না। কেন বাংলায় বন্যা হয় জানো? আমি মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সব কথা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু পশ্চিমবাংলায় এই যে পঞ্চায়েতের দুর্নীতি, মেজর একটা দুর্নীতি হচ্ছে বাঁধ নির্মাণ, বাঁধ মেরামতের দুর্নীতি। আমাদের চোখে দেখা সুমন দা, যতটুকু বাঁধ মেরামত হয় আমাদের রাজ্যে, গ্রামের মানুষ মিলে তারা মাথায় করে মাটি বয়ে নিয়ে, তুমি যদি যাও না তোমার চোখে জল চলে আসবে। স্কুলের ছোট ছোট বাচ্চারা 8 বছর 9 বছর 10 বছর বয়স, স্কুল যাচ্ছে না 10 দিন 12 দিন 15 দিন, বাবা মার সঙ্গে খালি গায়ে মাথায় মাটি নিয়ে ঝুড়িতে করে পা থেকে মাথা পর্যন্ত কাদায় মেখে আছে। তুই চিনতে পারবে না কাউকে আলাদা করে, মাথায় করে করে নিয়ে গিয়ে বাঁধ মেরামত করছে। গ্রামকে গ্রাম এই চিহ্ন। আজকে পশ্চিম দেখো, জল একটা জায়গায় জমে গেলে জল ছাড়তেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, যদি ডিভিসিতে যখন জল একটা বিপদসীমাকে ছাড়িয়ে যায়, ডিভিসি ভেঙে যায়, তাহলে কি আছে পশ্চিমবাংলার কপালে? আপনি কল্পনা করতে পারেন? জল ছাড়তেই হবে। প্রশ্ন হচ্ছে, যেখানে জলটা যাবে সেখানকার নদী নালা খাল বিল জলটাকে অ্যাবজর্ব করতে পারছে না কেন? এইখানে নদী নালা খাল বিল ভরাট করে করে সেখানে পুকুর বুঝিয়ে, খাল বিল বুঝিয়ে বিল্ডিং করা। 34 বছর কটা বাঁধ মেরামত করেছে? 34 বছর কতবার করেছে? 34 বছর কতবার করেছে? আজকে বন্যা করেছে। যারা বলছে আজকে দাঁড়িয়ে তারা কি করে যাবে? 34টা বছর ধরে টাকা দিয়ে তাই এখন হচ্ছে বড় কথা। তখন কি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় যখন এনডিএর গভর্নমেন্টের পার্ট, অটল বিহারী বাজপেয়ী যে একটি প্রজেক্ট নিয়েছিলেন ভারতবর্ষের প্রত্যেকটা নদীকে কানেক্ট করিয়ে দেওয়ার, এটা UPA 1 UPA 2 খারিজ করে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইলে পরে সেই কাজটাকে অ্যাক্টিভেট করাতে পারতেন না? যে পেরিনিয়াল এবং সিজনাল রিভার্সগুলো যদি কানেক্ট হয়ে যায়, তাহলে যে এক্সট্রা জল আছে সেগুলো সিজনাল রিভার্সগুলোতে ফ্লো করে যাবে। তাহলে পরে আমাদের এই বন্যার যে জায়গাটা কথা বলছে, আমি বলছি আমার জ্ঞান হওয়া থেকে শুনে এলাম যে 1 ড্রেজিং, 2 হচ্ছে বাঁধ। যখন বন্যা হবে তখন স্থায়ী প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহকুমায় তো বটেই যে একটা স্থায়ী আশ্রয়স্থল যেখানে মানুষ শিফট করতে পারবে, সেইগুলো তৈরি হয়েছে। বাঁধ এই মুহূর্তে অস্থায়ী ভঙ্গুর বাঁধ, তার জন্যই তো এই বিপুল বাঁধ আপনি করবেন কোথায়? আপনার জমি নীতি কোথায়? বাঁধগুলো পুরো দখল করে রেখেছেন, আপনার ভোটার দিয়ে ভরিয়ে রেখেছেন। বাঁধগুলো কোনো বাঁধ
একটাও খালি আছে? একটার পর একটা বাড়ি তৈরি করেছেন, বাড়ি করে ভোটারদেরকে বসিয়েছেন, যারা বাঁধগুলোতে দখলদারি হয়ে গেছে। এই দখলদারদেরকে আপনি তুলবেন না, কারণ আপনার নদীর নব্যতা কমছে, এবং একই সাথে আপনার যদি জমি নীতি হয় যে না আমি কোনো প্রকল্পের জন্য জমি নিব না, তাহলে আপনি বাঁধগুলোকে কি করে মেরামত করবেন, কি করে সংস্কার করবেন, আর আপনি প্রশাসনিক বৈঠক লক্ষ্য করুন, মুখ্যমন্ত্রী সেচ দফতরকে লেফট অ্যান্ড রাইট ঝাড়ছেন কি জন্য, যে তোমরা খারাপ নির্মাণ সামগ্রী দিয়ে এই বাঁধগুলো তৈরি করেছো। আমি বলছি হাজার হাজার টাকা অ্যালট করলাম, মুখ্যমন্ত্রী বলছেন প্রশাসনিক বৈঠকে, যেটা লাইভ মানুষ দেখছেন, যে হাজার হাজার টাকা দিলাম অথচ এই খারাপ নির্মাণ সামগ্রীতে আজকে তার মাসুল দিতে হচ্ছে। জেলায় জেলায় বন্যা পরিস্থিতির জেরে সাধারণ মানুষের দুর্ভোগ এখনো চরমে। শীর্ষে অবশ্যই সেই ঘাটাল, যেখানে বিস্তীর্ণ এলাকা এখনো জলের নিচে। ঘাটাল শহর থেকে 9 কিলোমিটার দূরত্বে এই খড়ার। ঘাটালের বর্দা চৌকান থেকে এই খড়ারের দিকে আসতে গেলে সেখানে যে রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তায় 8 দিন ধরে যান চলাচল বন্ধ ছিল জমা জলের জন্য। 8 দিন পর বাস চলাচল শুরু হয়েছে। বাইক নিয়ে যারা যাচ্ছেন তারা বলছেন বেশিরভাগের বাড়িতেই এখনো জমে জল, কারণ এই রাস্তার দুদিকে যেদিকেই আমরা তাকাচ্ছি সেদিকেই শুধু জমা জল আর জল। এই জল কবে নামবে নিশ্চিতভাবে বলতে পারছেন না এলাকার মানুষ। বাড়ি তো মনসুগায়, আমাদের উপাধি তো যাওয়া বন্ধ। এটা মিনিমাম সেই শনিবার থেকে এই আজকে সোমবার 8 দিন যাতায়াত পুরো বন্ধ, মানে আমাদের বাড়িতে পুরো যাতায়াত বন্ধ, এখনো বন্ধ। ওই দিক বাড়িতে একদম বাড়িতে জল উঠে গেলে এখন বাড়ির নিচে 1 কামড় জল। এখনো পুজো কিভাবে হবে তার ঠিক নেই, এখনো প্যান্ডেল তো হয়নি কিছু কোথাও। কতদিন পর বাস চালাতে পারছেন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ এই রুটে সেভাবে বাস চালাতে না। জল জমেছিল? জল জমেছিল। কতটা মতো? 1 কোমর ছিল, কমেছে এখন 1 হাঁটু। একে ভয়াবহ পরিস্থিতি, তার মধ্যে গোদের ওপর বিস্ফোরণ মতো ত্রাণ নিয়ে উঠছে নানা অভিযোগ। কোনো সরকারি লোকের কোনো নেই, আনাগোনা নেই। আমার বাড়ি খোলারের পাশে সমস্যার মধ্যে হচ্ছে পানীয় জল পাচ্ছি না, ডাক্তার নেই, কোনো খেয়া পারাপারা নেই, কোনো সরকারি নৌকা নেই, কোনো ত্রাণ দেয়নি। ঘাটাল পুরসভার 2 নম্বর ওয়ার্ডের আড়গোড়া বাজার, এখানে এখনো জলবন্দী এলাকার মানুষ। কাছে পিঠে যাতায়াতের জন্য একমাত্র ভরসা নৌকো। একতলা জলের তলায়, বাড়ির দোতলা থেকেই নৌকায় নেমে পড়তে হচ্ছে। বাড়ির সিঁড়ি পর্যন্ত পৌঁছে যাচ্ছে নৌকা, এবং লোকের বাড়ি বাড়ি নৌকা পরিষেবা, এবং নৌকায় একমাত্র যান চলাচলের মাধ্যম। এই ঘাটাল শহরের এই বিভিন্ন এলাকায়, আড়গোড়া, দাসপুর, থানা, এই যে এলাকাগুলো রয়েছে, যে এলাকাগুলো অপেক্ষাকৃত নিচু এলাকা, ঘাটাল শহরের সর্বত্র জল জমে রয়েছে এমন নয়, কিন্তু একাধিক পুরসভার ওয়ার্ড, সেই ওয়ার্ড কিন্তু জলমগ্ন। এবং এভাবেই বাড়ির দোতলা থেকে সরাসরি নৌকায় নামতে হচ্ছে। নিচে কি গোডাউন রয়েছে? হ্যাঁ, নিচে গোডাউন পুরোটাই জলের তলায়। দোতলা থেকে এভাবে মই দিয়ে নামছেন নৌকাতে? হ্যাঁ, নৌকা নামতে জলে। বেলা বাড়তেই আড়গোড়া বাজারে উল্টে যায় একটি নৌকা, পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয় যাত্রীদের। ঘাটালের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে ছবিটা ধরা পড়েছে তার তুলনায় এখানকার ছবিটা একটু অন্যরকম। এটি ঘাটালের এক বিশেষ সেতু, যার নাম ভাসাপোল। শিলাবতীর ওপর ভাসমান এই সেতুকে ধরে রেখেছে 11টি নৌকো। স্থানীয়দের দাবি, যতই জল বাড়ুক না কেন, কখনোই জলমগ্ন হয় না ব্রিটিশ আমলে তৈরি এই সেতু। কখনোই জলমগ্ন হয় না যে সেতু, তা হলো ব্রিটিশ আমলে তৈরি ঘাটাল শহরের এই ভাসাপোল। ঘাটাল শহরের কোন্নগর থেকে কুঠিবাজার যাওয়ার জন্য এই ভাসাপোলই ভরসা এলাকাবাসীর। 11টি নৌকা রয়েছে এই ভাসাপোলে। প্রত্যেকটি নৌকায় ছোট ছোট 11টি পুল বা ব্রিজ রয়েছে, যা যোগ করেছে এক একটি পাটাতন। জল যত বাড়ে এই শিলাবতী নদীতে, তত নৌকাগুলো ওপরে ভাসতে থাকে, এবং যতটা ওপরে নৌকা ভাসতে থাকে তাতে ভাসাপোল ভেসে ওঠে। ওদিকে যে ছোট ছোট ব্রিজ আছে কাঠের, সেগুলো সবই জলের তলায়। কিছু ব্রিজ ভেঙে গিয়েছে শিলাবতী নদীতে, শিলাবতী নদীর ওপর। এটা সবসময় ভেসে থাকে, জল বাড়লে অটোমেটিক উঠে যায় ওপর দিকে, আবার জল কমলে নিচের দিকে চলে যায়। শীতকালের সময় হচ্ছে আপনার নদীর জলের স্তর অনেক কম থাকে, তখন নিচের দিকে চলে যায় অনেক আর যখনই জল বাড়ে তখনই ওপর দিকে উঠে যায়। ঘাটাল পৌরসভা দেখভাল করে। আমাদের 6 জন ক্যান্ডিডেট রয়েছে ভাসাপোলের, 5 জন বাড়িতে চলে গেছে, এখন আমি একা দেখভাল করছি। হ্যাঁ, জল বাড়লে ভেসে উঠে।
5 দিন ধরে জলে ডুবে রয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর। সোমবার পানীয় জল ও বিদ্যুতের দাবিতে দাসপুর থেকে কেশপুরে যাওয়া রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়দের একাংশ। জলের তোড় ভাসিয়ে নিয়ে গেছে সব স্বপ্ন, শেষ হয়ে গেছে কষ্ট করে ফলানো ফসল। বৃষ্টি এবং ডেফিসিট ছাড়া জলে জলমগ্ন হাওড়ার উদয়নারায়ণপুরের প্রায় 100টির বেশি গ্রাম, যেখানকার বেশিরভাগ মানুষেরই জীবিকা কৃষিকাজ। প্রতিবারের মতো এবারও এই বন্যা পরিস্থিতি তাদের জীবনে ডেকে এনেছে মহাসংকট। নষ্ট হয়ে গিয়েছে বিঘার পর বিঘা ধান, সবজি। চাষিদের একাংশের দাবি, যে জমিগুলিতে ধান গাছ রয়েছে তাতে আর ধান হওয়ার সম্ভাবনা নেই। একটু বেশি জমি আমার ছিল, প্রায় 45 হাজার টাকার মতো আমার খরচা হয়ে গেছে, সম্পূর্ণ জিনিসটাই নষ্ট হয়ে গেছে। এখন যে ধানটা আছে প্রায় ধানটা সবই নষ্ট। জেলা প্রশাসন সূত্রে খবর, উদয়নারায়ণপুর ব্লক এলাকায় মোট 6400 হেক্টর চাষের জমি আছে। তার মধ্যে 4700 হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এদিকে হুগলির খানাকুলে ত্রাণ না পাওয়ার অভিযোগ তুলেছেন কাকটান গ্রামের বাসিন্দাদের একাংশ। না দিয়েছিল কিছুই নাই, কিছু একটা জল আসে না, একটা তিরপল দেয়নি, একটা জল খেতে পাইনি, ফুটিয়ে খেয়েছি বন্যার জলকে। সরকার কিছুই দেয় না, দেখতে আসেন আমাদেরকে কিরকম আছি। ভোটের সময় সবাই চলে এসে জোরহাত করে দেখেন ভোট দাও ভোট দাও, আর এখন কেউ কোনো দাদা আসে না, কোনো দিদিও আসেনি। খানাকুলের ধান্যঘড়ি, ঠাকুরানীচক, জগৎপুর, রাজহাটি সহ বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। প্রবল জলকষ্টে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। পরিস্থিতি খুব ভয়ানক পরিস্থিতি, বুকের ওপর জল। এত জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কোনো রকম সরকারের কোনো রকম ত্রাণ বা কোনো কিছু নেই। আশ্রয়ের অবস্থা, বাড়ির অবস্থা খুবই খারাপ। বাড়ির ছাদে আছে তিরপল, সরকার থেকে একটা তিরপলও দেয়নি। আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ পৌঁছাচ্ছি, আমরা নিজেরাও সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। আর যেভাবে এতটা বিপর্যয় নেমে এসেছে বর্ষণের ফলে, ডিবিসি জল ছাড়ার ফলে চাহিদা একটু মানুষের বেশি রয়েছে। সেক্ষেত্রে আমরা মানুষের চাহিদাটা পূরণ করানো, আমরা আপ্রাণ সার্বিক টিম করে করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি, যাতে মানুষের সমস্যা মিটে। এই আবহে সব হারানো মানুষগুলোর প্রশ্ন একটাই, এই যন্ত্রণার শেষ কোথায়? কেন প্রতিবার ফিরে আসে এই দুর্ভোগ? বর্ষা এলেই কেন জলের তোড়ে ভেসে যায় নেতাদের সব প্রতিশ্রুতি? এভাবে আর কতদিন?